বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। থাইল্যান্ডের রাজা ভজিরালঙ্কর্নের মা সাবেক রানী সিরিকিত 93 বছর বয়সে মারা গেছেন। জনপ্রিয় এই রাজমাতার মৃত্যুতে দেশটিতে নেমে এসেছে শোক। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানী ব্যাংককের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত রাজা ভুমিবল আদুলাদেজের সহধর্মিণী ছিলেন সিরিকিত। দীর্ঘ 6 দশকে রাজকীয় যাত্রা শেষে বিদায় নিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী রানী সিরিকিত। গত শুক্রবার রাত 9:21 ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো। 2019 সাল থেকে শারীরিক জটিলতায় ভুগছিলেন সিরিকিত। চলতি মাসেই তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। মৃত্যুর খবর প্রকাশের পর থাইল্যান্ড জুড়ে নেমে আসে শোকের ছায়া। রানী সিরিকিত ছিলেন প্রয়াত রাজা ভুমিবল আদুলাদেজের স্ত্রী, যিনি দেশটিতে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করেছেন। 1950 সালের 28 এপ্রিল তাদের বিয়ে হয়, আর 2016 সালে ভুমিবলের মৃত্যুতে রাজা হন তাদের ছেলে মহা ভাজিরালঙ্কর্ন। থাই রাজপ্রাসাদ কর্তৃপক্ষ জানিয়েছে রানীর মরদেহ ব্যাংককের দুসিত থর্ন হলে সমাধিত করা হবে এবং রাজপরিবারের সদস্যরা পালন করবেন 1 বছরের রাষ্ট্রীয় শোক। রাজমাতার মৃত্যুতে প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল বাতিল করেছেন তার মালয়েশিয়া সফর। ফ্রান্সের রাষ্ট্রদূতের কন্যা হিসেবে জন্ম নেয়া সিরিকিত পড়াশোনা করেছিলেন প্যারিসে। সেখানে প্রথম দেখা হয় ভুমিবলের সঙ্গে, যে সাক্ষাতের গল্প পরবর্তীতে তিনি তুলে ধরেছিলেন বিবিসির এক তথ্যচিত্রেও। 60-এর দশকে রাজা রানী বিশ্বভ্রমণে বেরিয়ে মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার, রানী দ্বিতীয় এলিজাবেথ ও এলভিস প্রিসলির মতো তারকাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তারা। সেই সময় ফ্যাশন আইকন হিসেবেও আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পান রানী সিরিকিত। থাইল্যান্ডে তাকে জাতির জননী হিসেবে দেখা হয়। 1976 সাল থেকে তার জন্মদিন 12 আগস্ট পালিত হচ্ছে জাতীয় মা দিবস হিসেবে। তিনি এক ছেলে ও 3 মেয়ের মা ছিলেন। 2012 সালের স্ট্রোকের পর থেকে জনজীবন থেকে অনেকটাই দূরে ছিলেন সিরিকিত। নাবিলা মারজুক, নাগরিক। অবশেষে আগামী 30 অক্টোবর দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনের ফাঁকে মুখোমুখি বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি 2 নেতার প্রথম সাক্ষাৎ। সাম্প্রতিক বাণিজ্য উত্তেজনা ও বিরল খনিজ রফতানি নিয়ে টানাপোড়েনের মধ্যেই হচ্ছে এই বৈঠক। ট্রাম্প হুমকি দিয়েছেন সমঝোতা না হলে নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর বাড়বে 100% শুল্ক। তবে উভয় দেশই আলোচনায় আশাবাদী। ট্রাম্প জানিয়েছেন বৈঠকে বেশ কিছু জটিল ইস্যু সমাধান হতে পারে। ট্রাম্প এশিয়া সফরের সময় উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার অভিযোগ যুক্তরাষ্ট্র ইচ্ছে করে যুদ্ধ বাঁধাতে চাইছে। অন্যদিকে ওয়াশিংটন বলছে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেই এই মোতায়েন। ভেনেজুয়েলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যারিবীয় অঞ্চল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে ভূমধ্য সাগর থেকে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন যাত্রা করছে লাতিন আমেরিকার দিকে। এটি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ, একসঙ্গে 90টি যুদ্ধ বিমান বহন করতে সক্ষম। ওয়াশিংটন জানিয়েছে এটি সাউদার্ন কমান্ড অঞ্চলে মোতায়েন থাকবে, যার মধ্যে আছে ক্যারিবীয়, মধ্য ও দক্ষিণ আমেরিকা। পেন্টাগন বলছে এই অতিরিক্ত সামরিক শক্তি মাদক পাচার ও আন্তর্জাতিক অপরাধী সংগঠনগুলোর কার্যক্রম ব্যাহত করবে। তবে বিষয়টি শুধু মাদক বিরোধী অভিযান নয়, এর পেছনে রাজনৈতিক বার্তা দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে এটি আসলে সরকার পরিবর্তনের সংকেত। ভেনেজুয়েলার সেনাবাহিনী ও মাদুরোর ঘনিষ্ঠদের মধ্যে ভয় তৈরি করা, যেন তারা প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নেয়। অন্যদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষোভ উগরে দিয়েছেন নিকোলাস মাদুরো। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল যুদ্ধ করবে না, অথচ এখন তারাই নতুন এক অনন্ত যুদ্ধ শুরু করছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র একাধিকবার ক্যারিবীয় অঞ্চলে হামলা চালিয়েছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী শুক্রবারের হামলায় নিহত হয়েছে অন্তত 6 জন নার্কো সন্ত্রাসী। এ অভিযান চালানো হয়েছে ক্রেন দে আরাগুয়া নামের এক অপরাধী চক্রের জাহাজে। কিন্তু এই ধারাবাহিক হামলা ও নতুন রণতরী মোতায়েনে উদ্বেগ বাড়ছে মার্কিন কংগ্রেসেও। ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা বলছেন এসব হামলার জন্য কংগ্রেসের অনুমতি প্রয়োজন। তবে ট্রাম্প প্রশাসন বলছে প্রেসিডেন্টের আইনি ক্ষমতার মধ্যেই অভিযান চলছে। ট্রাম্প জানিয়েছেন প্রয়োজনে কংগ্রেসের সঙ্গে আলোচনা করবেন। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের এই শক্তি প্রদর্শন এখন শুধু আঞ্চলিক নয়, বরং নতুন এক বৈশ্বিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। শাশ্বতী সরকার, নাগরিক। নিউ ইয়র্কে শুরু হয়েছে মেয়র নির্বাচনের আগাম ভোট। এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী ও ভারতীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। ইসলামফোবিয়া বিরোধী অবস্থান ও নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য সাশ্রয়ী জীবনযাত্রার প্রতিশ্রুতিতে আলোচনায় তিনি। তবে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর বর্ণবাদী আক্রমণ ঘিরে উত্তপ্ত রাজনীতি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের আগাম ভোট শুরু হয়েছে শনিবার থেকে। এবারের নির্বাচনে নজর কাড়ছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর চেয়ে অন্তত 18 পয়েন্টে এগিয়ে আছেন জরিপে। তরুণদের প্রিয় এই সমাজতান্ত্রিক রাজনীতিক জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন নির্বাচিত হলে নিউ ইয়র্কের 20 লাখ বাসিন্দার জন্য বাড়ি ভাড়া স্থির করে দেবেন। তবে ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে প্রচারণা। বর্তমান মেয়র এরিক অ্যাডামস প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গিয়ে শেষ মুহূর্তে কুমোর পক্ষে অবস্থান নিয়েছেন। আর কুমোর দল মুসলিম প্রার্থী মামদানির বিরুদ্ধে বর্ণবাদী আক্রমণ শুরু করেছে সামাজিক মাধ্যমে। সেই আক্রমণের জবাবে ব্রঙ্কসের এক মসজিদের সামনে জোহরান মামদানি বলেন 24 বছর আগে 9/11 এর পর ইসলাম ভীতির যে ঢেউ ছড়িয়ে পড়েছিল নিউ ইয়র্কে, আজ তার ঠিক বিপরীতে দাঁড়িয়ে এক নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় শহরটি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নিউ ইয়র্কের মুসলিম ভোটাররা এখন আর উপেক্ষিত নন। শহরের প্রায় 10 লাখ মুসলিমের মধ্যে 3.5 লাখের বেশি নিবন্ধিত ভোটার এবারের নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। প্রচারে অর্থায়নের দিক থেকেও এগিয়ে আছেন জোহরান। পর্যবেক্ষক সংস্থা ওপেন সিক্রেটসের হিসাবে তার প্রচার তহবিল এখন $1,68,00,000, যার 90% এসেছে ছোট অঙ্কের অনুদান থেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নিউ ইয়র্ক আজ এমন এক সময় পার করছে যেখানে মুসলিম বা অভিবাসী হওয়া আর কোনো বাধা নয়, বরং নেতৃত্বের প্রতীক। মামদানিকে নিয়ে তরুণ ভোটারদের উচ্ছ্বাস তার প্রমাণ। আগামী 4 নভেম্বর মূল ভোট গ্রহণ। সব ঠিক থাকলে নতুন বছরে নিউ ইয়র্ক পেতে পারে তার ইতিহাসের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানিকে। মনিয়া জুথি, নাগরিক। টেকনোক্রেট সরকারের কাছে গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছে হামাস। সম্প্রতি কায়রোতে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্ত নেয় গোষ্ঠীটি। নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে হামাস জানায়, নতুন সরকার গাজার প্রশাসন, নাগরিক সেবা ও আন্তর্জাতিক সম্পর্ক সুষ্ঠুভাবে পরিচালনা করবে বলে তারা আশা করছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 29 সেপ্টেম্বর 20 দফা যুদ্ধবিরতি পরিকল্পনায় ইসরায়েল ও হামাস উভয়ই সম্মতি জানায়। সেই অনুযায়ী 10 অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। ট্রাম্পের প্রস্তাবনায় টেকনোক্রেট সরকারের কথাও ছিল। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শনিবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের পররাষ্ট্র দফতর জানিয়েছে, সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা নিয়ে এই বৈঠক বসছে। এদিকে আফগানিস্তান কুনা নদীতে বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যা পাকিস্তানের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত 2 সপ্তাহে সীমান্তে ব্যাপক সহিংসতা দেখা দেওয়ার পর পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সব সীমান্ত ক্রসিং ও বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দারবি এ তথ্য নিশ্চিত করেন। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।